আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশের আজকের যে ব্যাংকিং ব্যবস্থা তার ভিত্তিটা আসলে কে গড়ে তুলেছিলেন? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর সম্পর্কিত সব তথ্য একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে আর দেরি না করে এই কিংবদন্তি মানুষটির জীবন আর কাজের গভীরে ডুব দেওয়া যাক, আর জেনে নেওয়া যাক কিভাবে তিনি একটা গোটা জাতির আর্থিক ভাগ্যটাই গড়ে দিয়েছিলেন। তো প্রথমেই চলুন এ.কে.এন. আহমেদের একদম শুরুর দিকের জীবন আর কর্মজীবনের সেই ভিত্তিটা দেখে নেওয়া যাক, যেটা আসলে তাকে ইতিহাসের পাতায় এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তৈরি করেছিল। আবুল খায়ের নাজির উদ্দিন আহমেদ, আমরা অবশ্য তাকে এ.কে.এন. আহমেদ নামেই বেশি চিনি। তিনি কিন্তু শুধু একজন গভর্নরই ছিলেন না, না, তিনি ছিলেন একজন ভিশনারি, একজন স্বপ্নদর্শী, যিনি একদম নতুন সদ্য স্বাধীন একটা দেশের পুরো অর্থনৈতিক কাঠামোটা বানাতে কি যে অসাধারণ ভূমিকা রেখেছিলেন তা বলে বোঝানো যাবে না। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অসাধারণ একটা জার্নি, তাই না? ভাবুন একবার, কলকাতা প্রেসিডেন্সি কলেজের একজন তুখোর মেধাবী ছাত্র, সেখান থেকে পাশ করে বের হয়েই স্টেট ব্যাংক অফ পাকিস্তানে যোগ দিলেন, আর দেখতে দেখতেই একেবারে সর্বোচ্চ পদে। এটা তো আসলে তার মেধার, কি বলবো, অবিশ্বাস্য পরিশ্রমের একটা বিরাট স্বীকৃতি ছিল। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে সংকটময় একটা অধ্যায়। এটা ছিল তার জন্য এক সত্যিকারের অগ্নিপরীক্ষা, তার দেশপ্রেম আর মানসিক দৃঢ়তার এক চরম পরীক্ষা। সময়টা ১৯৭১ সাল, অসহযোগ আন্দোলন চলছে। সেই উত্তাল সময়ে তিনি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা অফিসের দায়িত্বে। আর ঠিক তখনই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি নির্দেশনা মেনে কাজ করে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাকে হুট করে করাচিতে বদলি করে দেয়া হলো, আর সেখানেই তাকে অ্যারেস্ট করা হয়, পাঠানো হয় লায়ালপুর জেলে। সেখানে তার ওপর অমঝন চাপ দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। কিন্তু তিনি ছিলেন একদম অটল, এক চুলো নড়েননি নিজের অবস্থান থেকে। অবশেষে সেই দিনটা এলো ১৯৭৩ সালের মার্চ মাস। তিনি পাকিস্তান থেকে বলতে গেলে এক নাটকীয় পরিস্থিতিতে পালিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসলেন। এটা ছিল তার জীবনের একটা টার্নিং পয়েন্ট, একটা সন্ধিক্ষণ, যা তাকে একদম নতুন করে গড়ে ওঠা দেশের সেবায় নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার সুযোগ করে দিয়েছিল। দেশে ফিরে আসার পরে কিন্তু শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা। এবার তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের আর্থিক ভিত্তিটা একেবারে নিজের হাতে গড়ে তোলার কাজে নেমে পড়লেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার সেই অসাধারণ নেতৃত্ব সবার চোখে পড়েছিল, আর তারই ফলস্বরূপ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদের জন্য তাকেই বেছে নেওয়া হলো। ভাবা যায়, এটা ছিল এক কথায় তার যোগ্যতা আর দেশের প্রতি তার কমিটমেন্টের এক বিরাট স্বীকৃতি। আর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই তিনি যে সবচেয়ে সাহসী পদক্ষেপটা নিয়েছিলেন সেটা কি ছিল জানেন? ১০০ টাকার নোট বাতিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুদ্ধ পরবর্তী একটা দেশ, অর্থনীতিতে কালো টাকার ছড়াছড়ি, লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, এই সব কিছু নিয়ন্ত্রণের জন্য এটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এই পদক্ষেপে তখন চারদিকে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু এটাই ছিল তার অর্থনৈতিক দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণ। তার সংস্কারগুলো কিন্তু শুধু একটা দুটো দিকে সীমাবদ্ধ ছিল না, ছিল অনেক সুদূর প্রসারী। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল দেশের সাধারণ মানুষ। দেখুন, কৃষকদের হাতে যেন টাকা পৌঁছায় সেজন্য তিনি কৃষি ঋণ চালু করলেন। আবার নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করতে শুরু করলেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। শুধু তাই না, ব্যাংকিং সেক্টরের দক্ষ লোকবল তৈরির জন্য প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা BIBM এর মতো প্রতিষ্ঠান। আর একটা দারুণ ব্যাপার হলো, তিনিই কিন্তু প্রথম কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি অফিসার নিয়োগের প্রথা চালু করে একটা নতুন ধারার সূচনা করেছিলেন। গভর্নর হিসেবে তার অধ্যায় শেষ হলেও তার প্রভাব কিন্তু দেশের গণ্ডিতে থেমে থাকেনি। এটা ছড়িয়ে পড়েছিল পুরো আন্তর্জাতিক অঙ্গনে। চলুন এবার একটু দেখি বিশ্বমঞ্চে তার ভূমিকাটা ঠিক কেমন ছিল।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা দেখুন একবার, কি বৈচিত্র্যময় আর প্রভাবশালী। একদিকে আইএমএফের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন, আবার অন্যদিকে জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। এ থেকেই তো বোঝা যায় তার জ্ঞান আর অভিজ্ঞতাকে সারা বিশ্ব কতটা সম্মান করত, কতটা কদর করত। তবে তিনি শুধু একজন তুখোড় ব্যাংকার বা কূটনীতিকই ছিলেন না, এর বাইরেও তার আরেকটা পরিচয় ছিল। তিনি ছিলেন একজন গভীর পণ্ডিত। ভাবুন, অর্থনীতি আর সেন্ট্রাল ব্যাংকিং নিয়ে তিনি 11টা বই লিখেছেন, আর তার কাজের স্বীকৃতিও এসেছে আন্তর্জাতিক পর্যায় থেকে, যেমন টোকিওতে পাওয়া আলেকজান্ডার দ্য গ্রেট গোল্ড মেডেল। এগুলোই তো তার পাণ্ডিত্যের গভীরতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এ.কে.এন. আহমেদের এই দীর্ঘ আর বর্ণাঢ্য জীবনের আলোচনা শেষে এবার আমরা তার সারসংক্ষেপটা দেখব আর বোঝার চেষ্টা করব তিনি আমাদের জন্য ঠিক কী রেখে গেছেন, তার লেগেসিটা কি। এ.কে.এন. আহমেদের উত্তরাধিকার আসলে অনেক বড়, অনেক বহুমুখী। তিনি ছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক, যিনি দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন যুগান্তকারী সংস্কারক আর বিশ্বমঞ্চে একজন দারুণ সম্মানিত কূটনীতিক এবং অর্থনীতিবিদ। সহজ কথায় বললে তিনি শুধু একটা সেন্ট্রাল ব্যাংক চালাননি, তিনি একটা নতুন দেশের জন্য এমন এক শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি গড়ে দিয়েছিলেন যার সুফল কিন্তু আমরা আজও পাচ্ছি। তার জীবনটা শেষ পর্যন্ত আমাদের এই একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। তার গল্পটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তাই না, যে সঠিক নেতৃত্ব আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকলে একটা জাতিকে আসলে কতটা দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের আলো এমন সব দারুণ আর অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যবসা এবং অর্থ সম্পর্কিত পর্যালোচনার জন্য কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।